এই যে সমুদ্রের ভেতর যে জেলখানাটা দেখতে পাচ্ছেন, এটা পৃথিবীর মধ্যে সবথেকে সিকিউর একটা জেল, যেখান থেকে কোনো আসামি পালিয়ে যাওয়া ছিল একদমই অসম্ভব। আর যদিও কোনোভাবে জেল থেকে কেউ পালিয়ে যায় তাহলে পানিতে ডুবেই সে মারা যেত। কিন্তু একবার কয়েকজন কয়েদি এই জেল পালানোর সাহস করে বসে, আর সেই জেল পালানোর সত্য গল্পটাই আজকে আপনাদেরকে শোনাবো। তো চলুন গল্পটি শুরু করা যাক। গল্পের শুরুতেই আমরা ফ্র্যাঙ্ক মরিস নামের একজন চালাক চোরকে দেখতে পাই। ব্যাংকে ডাকাতি করার জন্য পুলিশ তাকে ধরে যাবজ্জীবন কারাদণ্ড দিয়ে দুনিয়ার সবচেয়ে সুরক্ষিত জেল আলকাট্রাজে নিয়ে যাচ্ছিল। আলকাট্রাজ হলো এমন একটা জেল যা সমুদ্রের ঠিক মাঝখানে ছোট্ট একটা দ্বীপের উপর তৈরি করা হয়েছে। এর মানে হলো কোনো কয়েদি যদি জেলের দেয়াল ভেঙে বাইরে চলেও যায় তবুও সে পালাতে পারবে না, কারণ সামনেই তার রাস্তা আটকে দাঁড়াবে বিশাল সমুদ্র। এই কারণেই এই জেলকে দুনিয়ার সবচেয়ে সুরক্ষিত জেলের মর্যাদা দেয়া হয়েছিল, যেখানে কেবল শীর্ষ অপরাধীদেরকেই রাখা হতো। কিন্তু খুব জলদি এই জেলের অহংকার মাটিতে মিশে যেতে বসেছিল, কারণ সেখানে এবার এন্ট্রি নিয়েছিল মরিস, যে এর আগেও বহুবার জেল ভেঙে পালিয়ে গিয়েছিল। মরিস এত কড়া নিরাপত্তা দেখে প্রথমে একটু ঘাবড়ে যায়, তবে সে এই জেলে নিজের পুরো জীবন কাটাতে রাজি ছিল না। সে চাইছিল যত দ্রুত সম্ভব এখান থেকে পালাতে। তাই জেলে ঢোকার সাথে সাথেই তার মাথায় পালানোর চিন্তা ঘুরতে থাকে। জেলখানার নিয়ম অনুযায়ী মরিসকে পা থেকে মাথা পর্যন্ত পুরোপুরি চেক করে একটি সেলে আটকে রাখা হয়। একজন গার্ড এসে তাকে বলে যে আলকাট্রাসে তোমাকে স্বাগতম। এর কিছুক্ষণ পরে হঠাৎ একটা বেল বেজে ওঠে আর সব সেলের দরজা স্বয়ংক্রিয়ভাবে খুলে যায়। অফিসাররা তখন কয়েদিদেরকে বাইরে ডেকে নেয়। এই জেলের নিয়মকানুন খুবই কড়া ছিল। কয়েদিদের পরিষ্কার পরিচ্ছন্নতা থেকে শুরু করে ঠিক সময়ে সেলে যাওয়ার সব নিয়ম একদমই অক্ষরে অক্ষরে মানতে হতো। সবাই একই রকম পোশাক পরে লাইন ধরে নাস্তা করতে চলে আসে। নাস্তার টেবিলে মরিসের সামনে বসেছিল লিটমাস নামের একজন কয়েদি। মরিস কাঁটা চামচ না পেয়ে অভিযোগ করে বলে, আমি নুডলস খাবো কিভাবে? তখন লিটমাস তাকে ধমক দিয়ে বলে, আরে এটা তোর বাড়ি নাকি? যা পেয়েছিস তাই চুপচাপ খেয়ে নে। ঠিক তখনই সেখানে হাজির হয় উলফ নামের একজন ভয়ঙ্কর কয়েদি, আর এসেই সে মরিসকে উত্ত্যক্ত করতে শুরু করে দেয়। এই উলফকে জেলের সবাই ভয় পেত, কারণ সে সবার উপর নিজের ইচ্ছে মতো অত্যাচার করত, আর তার নামে ধর্ষণের মামলাও ছিল। এক কথায় এই জেলে একটার চেয়ে একটা ভয়ঙ্কর সব অপরাধী রাখা হয়েছিল। খাওয়ার সময় লিটমাস মরিসের কাছে একটু খাবার চায় এবং মরিস নিজের প্লেটটাই তাকে দিয়ে দেয়। কিন্তু মরিস টেবিলের নিচে তাকিয়ে অবাক হয়ে দেখে লিটমাস নিজের খাবার নিজে না খেয়ে চুপি চুপি জেলের একটা ইঁদুরকে খাওয়াচ্ছে। রাতে একজন গার্ড মরিসকে জেলের ওয়ার্ডেনের কাছে নিয়ে যায়। ওয়ার্ডেনের অফিসে পৌঁছালে সে মরিসকে বলে, আমি জানি তুমি বেশ বুদ্ধিমান একজন চোর, কিন্তু সেসব এখানে কোনো কাজেই আসবে না, কারণ তোমার মতো অনেকেই এখানে এসেছে আর কেউই পালাতে পারেনি। এখানকার নিয়মকানুন খুবই কড়া। 2 মাসে মাত্র একবার কেউ তোমার সাথে দেখা করতে পারবে, তাও যদি আমার মেজাজ ভালো থাকে। ওয়ার্ডেন অত্যন্ত কঠোর মানুষ ছিল। সামান্য ভুল হলেও সেই কয়েদিদেরকে চরম শাস্তি দিত। সে মরিসকে কড়া ওয়ার্নিং দিয়ে বলে যে এখান থেকে পালানোর কথা মাথায়ও আনবে না, কারণ তুমি এখান থেকে পালাতে পারবে না, কেননা ওই বিশাল সমুদ্র তোমার রাস্তা আটকে দাঁড়াবে। তাই এসব পালানোর কথা ভেবে সময় নষ্ট করো না, বরং তুমি চুপচাপ নিজের সাজা খাটো, অন্তত জীবিত এখান থেকে বেঁচে ফিরতে পারবে। কিন্তু মরিস তার সিদ্ধান্তে একদমই অটল ছিল। সে যে কোনো মূল্যে এই জেল থেকে পালাবেই। ওই রাতে একজন অফিসার এসে মরিসকে জানায় যে আগামীকাল থেকে তোমাকে কাঠ কাটার ডিউটি করতে হবে। এর জন্য তুমি প্রতি ঘন্টায় 50 সেন্ট মজুরি পাবে। মরিস সাথে সাথেই এই কাজের জন্য রাজি হয়ে যায়, কারণ সে ভেবেছিল কাঠের কাজের জায়গায় সে হয়তো এমন কোনো হাতিয়ার পেয়ে যাবে যা তার পালানোর পরিকল্পনায় কাজে লাগতে পারে। পরদিন মরিস লিটমাসের কাছে গিয়ে এখান থেকে পালানোর কোনো রাস্তা আছে কিনা সেটা জানতে চায়। লিটমাস তখন মজা করে বলে, আরে এটা তো খুবই সোজা, প্রতিটি ছেলেই তো বাতাস আসার জন্য একটা ভেন্টিলেটর রয়েছে, ওটা দিয়ে তুমি সোজা ছাদে পৌঁছে যেতে পারো, হয়তো ওখান থেকেই পালাতে পারবে। এই বলে সে মরিসের কথা শুনে মুস্কি হাসতে হাসতে সেখান থেকে চলে যায়। ঠিক তখনই ডক মরিসকে সাবধান করে দিয়ে বলে, উলফ তোমার দিকেই আসছে। কিছু বুঝে ওঠার আগেই বদমাশ উলফ একটা ছুরি নিয়ে মরিসের উপর হামলা করে বসে। মরিস দ্রুত নিজের জ্যাকেটটা হাতে পেঁচিয়ে নিয়ে তার সাথে লড়াই করতে শুরু করে দেয়। এরই মধ্যে একজন গার্ড তাদের থামাতে এলে উলফ সেই গার্ডের উপরও ছুরি দিয়ে আঘাত করে বসে। পরিস্থিতি একদমই হাতের বাইরে চলে যায়।
তখন ওয়াচ টাওয়ারে থাকা গার্ড বাধ্য হয়ে গুলি চালাতে শুরু করে। গুলির শব্দ শুনে তবেই মরিস আর উলফ মারামারি থামিয়ে দেয়। মরিসের আসলে জানাই ছিল না যে ওয়াচ টাওয়ারের উপরেও একজন গার্ড পাহারায় রয়েছে। এরপর থেকে সে জেলের প্রতিটি বিষয় একদম খুঁটিয়ে খুঁটিয়ে লক্ষ্য করতে শুরু করে দেয়। গার্ডরা মরিস আর উলফকে ধরে সোজা ডি ব্লকে নিয়ে যায়। ডি ব্লক হলো জেলের এমন এক অন্ধকার সেল যেখানে কয়েদিদের দিনের পর দিন অন্ধকারে রেখে চরম নির্যাতন করা হতো। জেলের কোনো কয়েদি সেই সেলে যেতে চাইতো না। সেখানে যাওয়ার আগে উলফ মরিসকে কড়া হুমকি দিয়ে যায় যে তোর মৃত্যু আমার হাতেই হবে, দেখে নিস। ওই ডি ব্লকে মরিসকে নানা রকম ভয়াবহ নির্যাতনের শিকার হতে হয়, যার ফলে তার অবস্থা খুবই খারাপ হয়ে যায়। টানা 2 সপ্তাহ সে ওই অন্ধকার সেলে থাকার পর তাকে আবার তার আগের সেলে ফিরিয়ে আনা হয়। সেখানে লিটমাস তার পোষা ইঁদুরের সাহায্যে মরিসের কাছে একটা চিরকুট পাঠিয়ে দেয়, যেটায় লেখা ছিল ওয়েলকাম ব্যাক মরিস। এভাবে আরও কয়েকটা দিন পেরিয়ে যায়। এরপর একদিন চার্লি নামের নতুন একজন কয়েদি এই জেলে আসে, যাকে মরিসের পাশের সেলেই রাখা হয়েছিল। খুব দ্রুতই মরিস আর চার্লির মধ্যে ভালো একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হয়ে যায়। মরিস তাকে জেলের অন্য বন্ধুদের সাথেও পরিচয় করিয়ে দেয়। ঠিক সেই সময় জেলের নিষ্ঠুর ওয়ার্ডেন কাউকে কিছু না জানিয়ে হঠাৎ করে সব কয়েদিদের সেল চেক করতে শুরু করে দেয়। যখন সে ডকের সেলে আসে তখন সেখানে সে ডকের আঁকা চমৎকার সব পেইন্টিং দেখতে পায়। ওয়ার্ডেন অবাক হয়ে ভাবে দিনকে দিন তো এর আঁকা ছবির সংখ্যা বেড়েই চলছে। ডক সেখানে ওয়ার্ডেনের নিজের একটা ছবিও এঁকে রেখেছিল। সেটা দেখে ওয়ার্ডেন মুচকি হাসে, কিন্তু কে জানে তার মনে কি চলছিল। পরদিন ওয়ার্ডেন হঠাৎ করে নির্দেশ দেয় যে ডকের সেলে থাকা সব পেইন্টিং যেন বাইরে ফেলে দেয়া হয় এবং তার ছবি আঁকাও বন্ধ করে দেওয়া হয়। ওয়ার্ডেনের এই সিদ্ধান্তে ডক মানসিকভাবে পুরোপুরি ভেঙে পড়ে, কারণ এই জেলের ভিতর ডক শুধু ওই পেইন্টিং করেই বেঁচেছিল। সে তার নিজের আঁকা প্রতিটি ছবিকে খুবই ভালোবাসত, কারণ এই নরকে ওটাই ছিল তার একমাত্র আনন্দের বিষয়। আর সেই আনন্দটুকুও বেচারার কাছ থেকে ছিনিয়ে নেওয়া হলো। মরিস তাকে বোঝানোর চেষ্টা করে, বাদ দাও তো, ওগুলো তো শুধু ছবিই ছিল, তুমি চাইলে আরও ছবি আঁকতে পারবে। কিন্তু ডক কিছুতেই এই ধাক্কাটা সামলে উঠতে পারছিল না। পরদিন ডককে খুব হতাশ দেখে মরিস একজন গার্ডকে গিয়ে বলে দয়া করে ডকের উপর একটু নজর রাখবেন, ওকে খুব হতাশ দেখাচ্ছে, ভয় হচ্ছে যে সে আবার নিজের কোনো ক্ষতি করে না বসে। গার্ড তখন মরিসকে ধমক দিয়ে বলে তুমি নিজের চরকায় তেল দাও। ডককেও মরিসের সাথে কাঠ কাটার কাজে দেয়া হয়েছিল। কাজের ফাঁকে ফাঁকে ডক চুপি চুপি মরিসের পকেটে কিছু একটা রেখে দেয়। এরপর সে একজন গার্ডকে ডেকে সবার সামনে সেই কাঠের কাজ করার জন্য কুঠার দিয়ে নিজের হাতে 3টা আঙ্গুল কেটে ফেলে। যন্ত্রণায় চিৎকার করতে করতে সে বলে যে এই আঙ্গুল দিয়ে আমি কি করব, যে আঙ্গুল দিয়ে আমি ছবিই আঁকতে পারবো না, এমন আঙ্গুল আমার আর দরকার নেই। এরপর গার্ডরা ডককে সেখান থেকে নিয়ে যায়। মরিস খেয়াল করে যে ডক তার জ্যাকেটের পকেটে সেই ফুলটা রেখে গেছে, যেই ফুলটা সে নিজেই পেইন্টিংয়ে এঁকেছিল। হয়তো সে মরিসকে বোঝাতে চেয়েছিল যে এই নিষ্ঠুর মানুষগুলো আমার শেষ আনন্দটুকুও কেড়ে নিয়েছে। মরিস তখন রাগে দুঃখে ডকের ওই কাটা আঙ্গুলগুলো তুলে একটা বক্সে ভরে এবং গার্ডের দিকে তাকিয়ে বলে যাও, এগুলো তোমার ওয়ার্ডেনকে উপহার দিও, সে খুবই খুশি হবে। পরদিন মরিস নিজের সেলে বসেছিল। হঠাৎ সে খেয়াল করে একটা তেলাপোকা তার বাতাস চলাচলের ভেন্টিলেটরের ভেতর দিয়ে অনায়াসে ঢুকে যাচ্ছে। এটা দেখে সে পরিষ্কার বুঝতে পারে যে এই ভেন্টিলেটর দিয়ে বাইরের দুনিয়ায় যাওয়ার কোনো না কোনো রাস্তা অবশ্যই আছে। ঠিক তখনই ইংলিশ এসে তাকে জানায় যে ডকের ছবি আঁকার অনুমতি বাতিল করে দেয়া হয়েছিল বলেই সে হতাশ হয়ে নিজের আঙ্গুলগুলো কেটে ফেলেছে। একথা শুনে মরিসের রক্ত রাগে টকবক করে ফুটতে থাকে। পরের দিন ডাইনিং হলে খাবার খাওয়ার সময় ওয়ার্ডেন এসে মরিসকে জিজ্ঞেস করে তুমি এই ডককে এত সাপোর্ট করছো কেন? মরিস শান্ত গলায় জবাব দেয় যে না স্যার, তেমন কিছুই না। এই বলে সে আবার নিজের টেবিলে গিয়ে বসে পড়ে। সেখানে জন এবং ক্লারেন্স নামের 2 ভাইয়ের সাথে তার দেখা হয়। মরিস তাদের সাথে এমনভাবে কথা বলছিল যেন সে তাদের আগে থেকেই চিনে। আসলে এই 2 ভাই অন্য একটি জেলে মরিসের গ্যাংয়েরই সদস্য ছিল। জনের কাছে এখান থেকে জেল থেকে পালানোর কাজটা অনেক সহজ মনে হতে থাকে, কারণ এই 2 ভাইও মরিসের মতোই দারুণ বুদ্ধিমান ছিল। আর এখন এই 3 জন মিলে জেল পালানোর প্ল্যান করতে শুরু করে দেয়। সেদিন দুপুরে চার্লির স্ত্রী তার সাথে দেখা করতে আসে। অন্যদিকে ইংলিশের মেয়েও তার সাথে দেখা করতে এসেছিল। নিজের মেয়েকে দেখে ইংলিশের চোখে পানি চলে আসে, কারণ সে জেলে থাকার কারণে তার মেয়ে দেখতে দেখতে অনেকটা বড় হয়ে গেছে। মেয়ের ছোটবেলাটা নিজের চোখে দেখতে না পারার জন্য ইংলিশের মনে একটা বিশাল আক্ষেপ ছিল। অন্যদিকে চার্লির স্ত্রী তাকে কাঁদতে কাঁদতে জানায় যে চার্লির মা খুবই অসুস্থ। ডাক্তার বলেছেন তিনি আর হয়তো 1-1.5 মাসের বেশি বাঁচবেন না। এই দুঃসংবাদ শুনে চার্লিও মরিয়া হয়ে ওঠে এবং আলকাট্রাস থেকে পালানোর কথা ভাবতে শুরু করে দেয়। ঠিক তখনই গার্ড এসে বলে যে তোমাদের কথা বলার সময় শেষ। চার্লি এখন ভীষণ দুশ্চিন্তায় পড়ে যায়। ওই রাতেই সে মরিসকে গিয়ে বলে তুমি যদি এখান থেকে পালানোর কোনো প্ল্যান করো
তবে দয়া করে আমাকেও তোমাদের সাথে নিও। পরদিন মরিস, চার্লি, জন আর ক্ল্যারেন্স একসাথে মিটিংয়ে বসে। মরিস তাদের বুঝিয়ে বলে যে প্রতিটা সেলের ভেন্টিলেটর সোজা ছাদের উপর গিয়ে খুলেছে। আর দ্বিতীয় সুবিধা হলো এই জায়গাটা লোনা পানির সমুদ্রের মাঝখানে হওয়ায় এখানকার কনক্রিটের দেয়ালগুলো অনেক দুর্বল হয়ে গেছে। সে আরও বলে যে আমার কাছে একটা নেইল কাটার আছে, আর আমি জেলখানার দেয়াল খোঁড়ার কাজ একটু একটু করে অনেক আগে থেকেই শুরু করে দিয়েছি। আমি যদি ওখানে ছোট্ট সুড়ঙ্গ বানিয়ে ছাদে পৌঁছে যেতে পারি, তবে ওই জায়গাটা ভালোভাবে চেক করলেই বোঝা যাবে যে এখান থেকে কিভাবে পালানো যায়। তখন জন জিজ্ঞেস করে, রাতে যদি গার্ডরা বুঝতে পারে যে তুমি সেলে নেই, তাহলে তো তাদের সন্দেহ হবে, তখন কি হবে? ক্ল্যারেন্স সাথে সাথে বলে যে এই সমস্যার সমাধান আমাদের কাছেই আছে। জেলের যে নাপিত কয়েদিদের চুল কাটে, তার সাথে আমার চেনা জানা আছে। সে আমাদের আসল চুল সাপ্লাই দিতে পারবে। সেই চুল দিয়ে আমরা নকল একটা মাথা বানিয়ে রাতের বেলা বিছানায় শুইয়ে রাখবো। এরপর আমরা সুড়ঙ্গ দিয়ে ছাদে গেলেও গার্ডদের কোনো সন্দেহ হবে না, কারণ তারা ভাববে আমরা বিছানায় ঘুমাচ্ছি। কিন্তু আসল সমস্যাটা তখনও থেকেই যায়। জেল থেকে না হয় বের হওয়া গেল, কিন্তু সমুদ্রের অত বিশাল ঢেউ তারা কিভাবে পার হবে? মরিস তখন জনকে বলে, শোনো, এই ব্যাপারে আমার তোমার সাহায্য লাগবে। তুমি তো পোশাক বানানোর বিভাগে কাজ করো, সেখানে পুলিশ অফিসারদের জন্য বানানো রেইনকোটগুলো তুমি সহজেই পেয়ে যাবে। তুমি চুরি করে আমাকে কিছু রেইনকোট এনে দেবে। ওগুলো জোড়া দিয়ে আমরা ভাসমান টিউব, নৌকা আর লাইফ জ্যাকেট বানিয়ে সমুদ্র পার হতে পারবো। চার্লি তখন বলে, ভাই, আমাকেও কোনো কাজ দাও, আমিও তোমাদের সাহায্য করতে চাই। মরিস চার্লিকে বলে, আমি যখন ভেন্টিলেটরের দেয়াল খুঁড়ব, তখন তুমি পাহারায় থাকবে যাতে কোনো গার্ড আমাদের না দেখে ফেলে, আর তুমি যখন খুঁড়বে তখন আমি পাহারায় থাকব। মরিসের এই প্ল্যান সবার খুবই পছন্দ হয় এবং ওই রাতেই তারা কাজ শুরু করে দেয়। কিন্তু দেয়াল খোঁড়ার জন্য নীল কাটারটি অনেক ছোট ছিল, তাই সেটা দিয়ে খুঁড়তে মরিসকে প্রচুর শক্তি খরচ করতে হচ্ছিল। এটা দিয়ে দেয়াল ভাঙা অনেক কঠিন ছিল, এমনকি মরিসের হাতও কিছুটা কেটে যায়। তবুও সে হাল না ছেড়ে আস্তে আস্তে গর্তটা খুঁড়তে থাকে। পরদিন খাবার টেবিলে বসে মরিস তার বন্ধুদেরকে বলে, খোঁড়াখুড়ির জন্য আমার একটা বড় হাতিয়ার দরকার। ওইটুকু নেইল কাটার দিয়ে দেয়াল খুঁড়তে খুবই কষ্ট হচ্ছে। ঠিক তখনই নিজের হাতের চামচটার দিকে তাকিয়ে মরিসের মাথায় দারুণ একটা বুদ্ধি খেলে যায়। সে ইচ্ছে করে চামচটাকে জুতার সাথে ঘষে নোংরা করে ফেলে। এরপর সে একজন গার্ডকে ডেকে বলে, এই চামচটা নোংরা হয়ে গেছে, আমাকে অন্য একটা পরিষ্কার চামচ দিন। বাকি কয়েদিরাও গার্ডকে তাদের চামচ বদলে দেওয়ার অনুরোধ করে। এতে গার্ডের কোনোই সন্দেহ হয় না এবং সে চামচ বদলে নেয়ার অনুমতি দেয়। এরপর মরিস সোজা সেই টেবিলের দিকে এগিয়ে যায় যেখানে আরেকজন সিকিউরিটি গার্ড বসেছিল। মরিস যেই না টেবিল থেকে চামচ বদলাতে যাবে, ঠিক তখনই জন সেই গার্ডকে কথায় ফাঁসিয়ে তার মনোযোগ অন্যদিকে ঘুরিয়ে দেয়। এই দারুণ সুযোগ কাজে লাগিয়ে মরিস চোখের পলকে একটার বদলে দুটো চামচ তুলে নেয় এবং একটা নিজের পকেটে লুকিয়ে ফেলে। এরপর সে সোজা নিজের সেলে চলে আসে। রাতে ইংলিশ যখন তাকে বই দিতে আসে, মরিস তাকে জিজ্ঞেস করে এখানে কি ঝালাই করার কোনো যন্ত্রপাতি পাওয়া যাবে কিনা। ইংলিশ বুঝতে পারে যে মরিসের মাথায় এখনও পালানোর ভূত চেপে আছে। সে আবারও সতর্ক করে বলে, আমি তোমাকে আগেই বলেছি, তোমার এই চেষ্টা কখনোই সফল হবে না। তুমি ধরা পড়ে যাবে আর হয়তো নিজের জানটাও হারাবে। এতগুলো বছর এখানে আমি আছি, আমার কখনো এই জেল পালানোর চিন্তা মাথায় আসেনি, কারণ আমি জানি এটা অসম্ভব। কিন্তু তুমি যখন এতই জেদি, আমি আর কি করতে পারি? চেষ্টা করে দেখো এখান থেকে পালাতে পারো কিনা। কিন্তু ইংলিশের এই সতর্কবাণীতে মরিসের কিছুই আসে যায় না। পরের দিন সে লিটমাসের কাছে গিয়ে দেয়াশলাই চায়। বদলে সে শর্ত দেয় যে যদি তুমি আমাকে সাহায্য করো, তবে আমার ভাগের খাবার আমি রোজ তোমার ইঁদুরকে দিয়ে দেব। লিটমাস খুবই খুশি হয়ে এই ডিলে রাজি হয়ে যায়, কারণ সে ওই ইঁদুরটাকে খুবই ভালোবাসত। ওই রাতেই লিটমাস চুপি চুপি মরিসের কাছে দেয়াশলাই পাঠিয়ে দেয়। এরপর মরিস তার নেইল কাটারের হ্যান্ডেলটাকে খুলে নেয়, যা দিয়ে সে একটা ছোট বাটালি টাইপের কিছু বানাতে চাইছিল। সে চুরি করা চামচটা ভেঙে সেটার সাথে নেইল কাটারের হ্যান্ডেলটা জোড়া লাগিয়ে নেয়। তারপর দেয়াশলাইয়ের কাঠি জ্বালিয়ে ওই আগুনের দুটো অংশ ভালোভাবে ওয়েল্ডিং করে একদম নিখুঁত আর ধারালো একটা হাতিয়ার তৈরি করে ফেলে। ব্যাস, এবার তার ওই দেয়াল খোলার একটা যন্ত্র তৈরি হয়ে গেছে। এরপর সে পুরোদমে ওই ভেন্টিলেটরের চারপাশে দেয়াল খোলার কাজ শুরু করে দেয়। এ সময় চার্লি পাহারায় থাকে। কথা ছিল কোনো গার্ডকে এদিকে আসতে দেখলেই সে শীষ বাজিয়ে মরিসকে সিগন্যাল দেবে। কিন্তু পাহারা দিতে দিতে চার্লি হঠাৎ করেই ঘুমিয়ে পড়ে, আর ঠিক ওই সময় সেখানে একজন গার্ড চলে আসে। ভাগ্য ভালো যে একদম শেষ মুহূর্তে ইংলিশ মাঝখানে এসে গার্ডের সাথে কথা বলে তার মনোযোগ অন্যদিকে ঘুরিয়ে দেয়। ইংলিশের গলার আওয়াজ শুনে চার্লিও ধরফর করে জেগে ওঠে, কিন্তু ভয়ে আর টেনশনে সে শীষ বাজাতে পারছিল না। তাই সে হাত থেকে একটা জিনিস নিচে ফেলে দেয়। শব্দ শুনে মরিস ইশারাটা বুঝে যায় এবং খুবই দ্রুত সুড়ঙ্গটা ঢেকে দিয়ে বিছানায় শুয়ে পড়ে। গার্ড কাছে এসে মরিসকে বলে, এখানে কিছু একটা পোড়া গন্ধ পাচ্ছি।
মরিস খুব শান্ত গলায় পাম দিয়ে ওই গার্ডকে বলে, স্যার আপনার মতো গার্ড থাকতে এখানে কেউ আগুন জ্বালানোর সাহস করবে? আমার নাকে তো কোনো গন্ধই আসছে না। একটু প্রশংসা শুনে গার্ডও মনে মনে খুবই খুশি হয়ে যায়। যাক, কেউ তো অন্তত আমার কদর করে। গার্ড চলে যাওয়ার পরই মরিস আবার কাজে লেগে যায় এবং ভেন্টিলেটরের চারপাশে কংক্রিটগুলো বের করে ফেলে। কিন্তু গর্ত করার পরে সে দেখে যে ভেন্টিলেটরের লোহার জালিটা শক্ত একটা স্ক্রু দিয়ে আটকানো রয়েছে। এটা খোলার জন্য এখন খুব ধারালো কোনো হাতিয়ার লাগবে। এভাবেই তাদের সুড়ঙ্গ খোঁড়ার কাজ আস্তে আস্তে করে আগাতে থাকে। আর সুড়ঙ্গ খোঁড়ার সময় মরিস যখনই বাইরে যাওয়ার সুযোগ পেত তখনই সে চুপি চুপি পকেটে করে ওই ইটের গুঁড়ো বাইরে নিয়ে ফেলে দিয়ে আসতো। পরের দিন কাঠ কাটার সময় সেখান থেকে একটা মেটালের টুকরো চুরি করে নেয়, যেটা একদমই ছুরির মতো ধারালো ছিল। কিন্তু চার্লি চিন্তায় পড়ে তাকে জিজ্ঞেস করে যে মেটাল ডিটেক্টর ফাঁকি দিয়ে তুমি এটা নিয়ে যাবে কিভাবে? মরিস খুব আত্মবিশ্বাসের সাথে বলে যে ওসব আমি ঠিকই সামলে নেব। মরিস যখন দরজা দিয়ে বাইরে বের হতে যায় তখন মেটাল ডিটেক্টর বেজে ওঠে। আসলে মরিস ইচ্ছে করেই একটা মেটালের টুকরো নিজের হাতে করে নিয়ে এসেছিল। গার্ড তাকে ধমক দিয়ে জিজ্ঞেস করে, এটা বাইরে নিয়ে যাচ্ছ কেন? মরিস তখন শান্ত গলায় বলে যে স্যার, ভেবেছিলাম এটা দিয়ে সেলে কাপড় টাঙানোর কাজ চালাবো। গার্ড তাকে কড়া গলায় বলে, বেশি চালাক সাজার চেষ্টা করো না, এটা আমাকে দাও। এই বলে গার্ড তার কাছ থেকে মেটালটা কেড়ে নেয় এবং মরিসকে পুরোপুরি চেক না করেই ভেতরে যাওয়ার অনুমতি দেয়। কিন্তু মরিস তো ছিল মাস্টার মাইন্ড। আসলে সে একটা নয়, দুটো মেটাল চুরি করে এনেছিল। একটা সে ইচ্ছে করে হাতে রেখেছিল যেন সে গার্ডকে বোকা বানাতে পারে, আর আসল মেটালটা সে নিজের জুতার ভেতর লুকিয়ে রেখেছিল। সেই ধারালো মেটালটা দিয়ে সে সফলভাবে ভেতরের লোহার গ্রিলটা কেটে ফেলে দেয়। এবার পালা ছিল রাতের বেলায় গার্ডদের বোকা বানানোর জন্য। এখন যে করেই হোক গার্ডদেরকে বোকা বানাতে হবে, আর সেজন্য তাদেরকে একটা নকল মাথা বানাতে হবে। এর জন্য চারজনই যার যার দায়িত্ব খুব ভালোভাবেই পালন করে। চার্লি গার্ডকে বোকা বানিয়ে একটু রং জোগাড় করে ফেলে। সে গার্ডকে বলে যে তার আর্ট করার শখ রয়েছে। গার্ডও তাতে মানা করে না এবং তাকে রং এনে দেয়। মরিস ওই দেয়াল খুঁড়ে বের করা কংক্রিটগুলো পিষে একটা পাউডার তৈরি করে। জন জেলের নাপিতের দোকান থেকে আসল চুল সংগ্রহ করে আনে, আর ক্ল্যারেন্স লাইব্রেরি থেকে জোগাড় করে আনে বেশ কিছু পুরনো ম্যাগাজিন। সব জিনিসপত্র জোগাড় হওয়ার পর মরিস পানি আর পুরনো ম্যাগাজিনের পাতা দিয়ে একদম মাথার শেপে একটা ডামি বানাতে শুরু করে দেয়, আর এরপর সেগুলোর উপর তারা রং করে দেয়। আর আসল চুল লাগিয়ে এমন নিখুঁত আর বাস্তবসম্মত 4টা নকল মাথা তৈরি করে ফেলে, যা অন্ধকারে দেখলে আসল মানুষই মনে হবে। শুধু তাইই নয়, নিজের প্ল্যানকে আরও নিখুঁত করার জন্য মরিস ফেক কার্ডবোর্ড দিয়ে জেলের গ্রিলের মতো দেখতে কিছু কভারও বানিয়ে নেয়, যাতে কেউ স্বপ্নেও সন্দেহ করতে না পারে যে ওই দেয়ালের পেছনে একটা সুড়ঙ্গ খোঁড়া হয়েছে। একদিন রাতে মরিস একা একাই প্রথমবারের মতো সুড়ঙ্গ দিয়ে উপরে যাওয়ার সিদ্ধান্ত নেয়। সে তার বানানো এই নকল মাথাটাকে বিছানায় শুইয়ে দেয় এবং গলা পর্যন্ত কম্বল দিয়ে ঢেকে দেয়। এরপর সে ওই ফেক কার্ডবোর্ড দিয়ে সুড়ঙ্গের মুখটা বন্ধ করে দিয়ে ভেতর দিয়ে বেরিয়ে যায়। সুড়ঙ্গের ভেতর দিয়ে মরিস জেলের পাইপগুলো ধরে ধরে আস্তে আস্তে একদম ছাদের উপরে উঠে যায়। অন্যদিকে চার্লি বাইরে পাহারায় ছিল, কিন্তু ছাদে পৌঁছানোর পর মরিস দেখে যে সেখানে উপরে আরও একটা বিশাল লোহার গ্রিল লাগানো রয়েছে, যেটা লাফ দিয়েও সে কোনোভাবেই নাগাল পাচ্ছিল না। ঠিক ওই সময়ে চার্লির কাছে একজন গার্ড চলে আসে এবং তাকে জিজ্ঞেস করে, কি ব্যাপার, এত রাত পর্যন্ত তুমি পেইন্টিং করছো নাকি? আর তোমার বন্ধু মরিস আজ এত তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছে যে? চার্লি নার্ভাস হয়ে কোনো মতে বলে, জি স্যার, মরিস আজ অনেক কাজ করেছে, তাই সে খুব ক্লান্ত হয়ে পড়েছিল, এজন্যই সে ঘুমিয়ে গেছে। হঠাৎ করে গার্ডের হাত থেকে তার লাঠিটা নিচে পড়ে যায়। লাঠিটা তুলতে গিয়ে গার্ডের নজর যায় মরিসের সেলে। সে খেয়াল করে ঘুমে থাকা মরিসের চুলগুলো খুব অদ্ভুত দেখাচ্ছে। এটা দেখে চার্লি তো ভয়ে কাঁপতে শুরু করে দেয়। সেভাবে আজকে তো সবই শেষ। গার্ড তখন সন্দেহ নিয়ে মরিসের সেলের ভেতরে হাত ঢুকিয়ে ওই চুলে হাত দেয়, আর ঠিক তখনই সেখানে মরিস বলে ওঠে, কি হলো স্যার, আমার চুল কি খুব সুন্দর লাগছে নাকি? ভাগ্য ভালো যে ঠিক ওই মুহূর্তে মরিস ছাদ থেকে নেমে এসে বিছানায় শুয়ে পড়েছিল। পরের দিন মরিস তার সঙ্গীদেরকে জানায় যে ছাদে বের হওয়ার একটা রাস্তা আছে ঠিকই, কিন্তু সেখানে একটা লোহার গ্রিল খুবই মজবুত করে আটকে রাখা হয়েছে, আর গ্রিলটা অনেক উপরে, ওটা খুলতে আমাদের আরেকজন সঙ্গীর সাহায্য লাগবে। তখন জন বলে, আমি আমার সেলের ভেন্টিলেটর পুরোপুরি খুলে ফেলেছি, আজ রাতে আমিও সুড়ঙ্গ দিয়ে সেখানে পৌঁছে যাব, আমরা দুজন মিলে ওই গ্রিলটা খুলে ফেলব। ওই রাতে মরিস আর জন নিজেদের সুড়ঙ্গ দিয়ে জেলের ছাদে পৌঁছে যায়। জন নিচ থেকে মরিসকে কাঁধে তুলে ধরে, আর মরিস উপরে সেই লোহার গ্রিলটা ধরে ফেলে। জন খেয়াল করে যে লোহার গ্রিলটা ভীষণ মজবুত, আর সেটা একদমই কড়াভাবে ওয়েল্ডিং করা আছে। এটা হাত দিয়ে খোলার কোনো উপায় নেই, একটাই রাস্তা আছে, ড্রিল মেশিন দিয়ে এটা কাটতে হবে।
পরের দিন জেলের মিউজিক ক্লাসে সবাই নিজেদের ইচ্ছেমতো বাদ্যযন্ত্র বাজাচ্ছিল। ঠিক তখনই মরিসের নজর পড়ে সেখানে রাখা একটি ছোট্ট ইলেকট্রিক টেবিল ফ্যানের দিকে। ফ্যানটা দেখেই মরিসের মাথায় দারুণ একটা বুদ্ধি খেলে যায়। সে বুঝতে পারে এই ফ্যানের মোটর দিয়ে সে একটা মিনি ড্রিল মেশিন বানিয়ে ফেলতে পারবে। সে সাথে সাথেই চার্লিকে বলে, তুমি যেভাবেই হোক এই ফ্যানটা এখান থেকে লুকিয়ে নিয়ে চলো। চার্লি খুব চালাকি করে তার বাদ্যযন্ত্রের বক্সটার ভেতরে ফ্যানটা লুকিয়ে ফেলে। ক্লাস শেষে চার্লি যখন বাইরে আসছিল তখন গার্ডরা তার বক্স চেকও করে, কিন্তু ভাগ্যক্রমে ফ্যানটা তাদের নজরে পড়ে না এবং চার্লিকেও যেতে দেয়া হয়। ওই ফ্যানটা মরিসের হাতে পৌঁছাতেই সে সেটা নিয়ে কাজে লেগে পড়ে। কয়েক ঘন্টার মধ্যেই মরিস ওই ফ্যানের মোটর দিয়ে আসলে একটা ড্রিল মেশিন তৈরি করে ফেলে। ওই রাতেই মরিস আর চার্লি সুড়ঙ্গ দিয়ে ছাদে গিয়ে ড্রিল মেশিন দিয়ে ওই লোহার গ্রিলের রডগুলো কাটা শুরু করে দেয়। ড্রিল মেশিনের আওয়াজ বেশ তীব্র ছিল। ওই বিকট শব্দ শুনে সন্দেহ হয় নিচে থাকা গার্ডরা উপরের দিকে আসতে শুরু করে, কিন্তু গার্ডরা পৌঁছানোর ঠিক 1 সেকেন্ড আগেই মরিস শেষ রডটি কেটে ফেলতে সক্ষম হয় এবং সাথে সাথেই ড্রিল মেশিনের আওয়াজ বন্ধ হয়ে যায়। আওয়াজ বন্ধ হয়ে যাওয়ায় গার্ডরা আর কিছুই বুঝতে পারে না এবং সেটাকে সাধারণ কিছু ভেবে তারা নিচে ফিরে যায়। অবশেষে এই 4 কয়েদি তাদের পালানোর জন্য প্রতিটি রাস্তা একদম 100% ক্লিয়ার করে ফেলে। এরপর তারা সিদ্ধান্ত নেয় যে আগামী মঙ্গলবার রাতেই তারা দুনিয়ার সবচেয়ে সুরক্ষিত জেল আলকাট্রাসকে চিরতরে বিদায় জানাবে, এমন এক জেল যেখান থেকে আজ পর্যন্ত কেউই পালাতে পারেনি। পরের দিন জেলের মুভি হলে সবাই যখন সিনেমা দেখছিল তখন মরিস, জন আর ক্ল্যারেন্সের মধ্যে আবার মিটিং হয়। মুভির শব্দের আড়ালে মরিস তাদেরকে জিজ্ঞেস করে সুড়ঙ্গ আর রেইনকোটের কি খবর। তারা জানায় যে সবকিছু একদম রেডি আছে, তাদের ডামি মাথাও প্রস্তুত হয়ে গেছে, এখন শুধু পালানোর অপেক্ষা। পরদিন সকালে নাস্তার টেবিলে মরিস ডকের দেওয়া সেই ফুলটি টেবিলে রাখে, কিন্তু নিষ্ঠুর ওয়ার্ডেন সেখানে এসে ইচ্ছে করে ফুলটি জুতো দিয়ে পিষে দেয়। ডকের এই শেষ স্মৃতিটুকু চোখের সামনে ধ্বংস হতে দেখে বয়স্ক লিটমাসের মাথা ঠিক থাকে না। সে ক্ষোভে ওয়ার্ডেনের উপর হামলা করতে যায়, কিন্তু ঠিক তখনই সে হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়ে ফ্লোরে লুটিয়ে পড়ে। এই মর্মান্তিক দুর্ঘটনায় মরিসের ভেতরের আগুনকে আরও উস্কে দেয়। তারা সিদ্ধান্ত নেয় আর দেরি নয়, আজ রাতেই এই নরক থেকে পালাতে হবে। আর রাতে মরিস যখন গার্ডদের পাহারা একটু কমার জন্য অপেক্ষা করছিল তখন ইংলিশ কিছু বই দেওয়ার ছলে তার ছেলে আসে। মরিস ইংলিশের দিকে হাত বাড়িয়ে দিয়ে বলে, তোমার সাথে শেষবারের মতো হাত মেলাতে চাই। ইংলিশ বুঝতে পারে যে মরিস আজ ইতিহাস গড়তে চলেছে। সে চুপচাপ সেখান থেকে চলে যায়, কিন্তু ঠিক তখনই ঘটে এক ভয়ঙ্কর বিপদ। ওয়ার্ডেন হঠাৎ করেই মরিসের ছেলে সারপ্রাইজ চেকিংয়ে চলে আসে। মরিস তো ভয়ে জমে যায়, কারণ তার এত মাসের কঠোর পরিশ্রম আজ চোখের পলকে শেষ হতে বসেছে। ওয়ার্ডেন জেলের গার্ডদেরকে নির্দেশ দেয় মরিসের ছেলের প্রতিটি কোণা তন্ন তন্ন করে খোঁজার জন্য। সে তার খোঁড়া সুড়ঙ্গের মুখে যে নকল কার্ডবোর্ডের কভারটি লাগিয়েছিল তা এতটাই নিখুঁত ছিল যে স্বয়ং ওয়ার্ডেনও সেটা ধরতে পারে নাই। সব চেক করে কিছু না পেয়ে ওয়ার্ডেন যখন চলে যাচ্ছিল তখন এক গার্ড বলে যে মরিস আর চার্লি সারা রাত ধরে কথা বলতে থাকে, আমার কাছে বিষয়টা কেমন যেন সন্দেহজনক লাগছে। ওয়ার্ডেন তখন নির্দেশ দেয়, ঠিক আছে, কাল সকালেই তুমি মরিসের সেল বদলে দেবে, যাতে তারা একসাথে থাকতে বা কথা বলতে না পারে। পরদিন ব্রেকফাস্টের সময় উলফ আবার মরিসকে হুমকি দিয়ে বলে, আজ রাতই হবে তোর জীবনের শেষ রাত। মরিস তখন নিজের সঙ্গীদের দিকে তাকিয়ে মুচকি হেসে বলে, গাধাটা ঠিকই বলেছে, আজ রাতই হবে এই জেলে আমার শেষ রাত। দুপুরে উলফ সত্যিই মরিসকে ছুরি মারতে আসে, কিন্তু ঠিক তখনই ইংলিশ মাঝখানে এসে উলফকে আটকে দেয়। আসলে ইংলিশও মরিসের এই অবিশ্বাস্য পালানোর প্ল্যানে তাকে সাহায্য করতে চাইছিল। অবশেষে সেই মহেন্দ্রক্ষণ চলে আসে। ওই রাতে মরিস, জন, ক্ল্যারেন্স আর চার্লি তাদের নিজেদের সুড়ঙ্গ দিয়ে ছাদে যাওয়ার সিদ্ধান্ত নেয়, কিন্তু ঠিক শেষ মুহূর্তে চার্লি নিজের সেলে বসে চরম আতঙ্কে জমে যায়। তার মনে ভয় ঢুকে যায়। সে একা সেলেই বসে থাকে এবং পালানোর প্ল্যান থেকে নিজেকে গুটিয়ে নেয়। এদিকে বাকি 3 জন নিজেদের সুড়ঙ্গ দিয়ে জেলের ছাদে পৌঁছে যায়। তারা চার্লির জন্য বেশ কিছুক্ষণ অপেক্ষা করে, কিন্তু সে আসছে না দেখে তারা বাধ্য হয়ে চার্লিকে রেখেই এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। এদিকে সেলে বসে থাকা চার্লির হঠাৎ করে সাহস ফেরে। সে বুঝতে পারে যে তার স্বাধীনতার স্বপ্ন তার চোখের সামনে দিয়ে দূরে চলে যাচ্ছে। সে তড়িঘড়ি করে সুড়ঙ্গ দিয়ে ছাদে পৌঁছায়, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। একা সে ছাদের ভারী দরজাটা কোনোভাবেই খুলতে পারছিল না। শুধুমাত্র ভয়ের কারণে চার্লি নিজের মুক্তির টিকিটটা এভাবেই হাতছাড়া করে ফেলে। অন্যদিকে মরিস আর ওই 2 ভাই ছাদ থেকে পাইপ বেয়ে নিচে মাটিতে নেমে আসে। টাওয়ারে থাকা সিকিউরিটি গার্ডদের সার্চলাইটের আলো আর প্রহরীদের চোখ ফাঁকি দিয়ে বুক ভরা সাহস নিয়ে তারা একে একে জেলের শেষ সীমানার দেয়ালে টপকে যায়। অবশেষে জেলের সব বাধা পার হয়ে তারা 3 জন দৌড়ে একেবারে সমুদ্রের তীরে এসে পৌঁছায়। এবার শুরু হয় জীবনের সবচেয়ে কঠিন লড়াই। তারা চুরি করা সেই রেইনকোট দিয়ে বানানো লাইফ জ্যাকেট আর টিউব নৌকা বের করে এবং নিজেদের মুখ দিয়েই সেগুলোতে হাওয়া ভরতে শুরু করে। মুখের বাতাসে এত বড় নৌকা ফোলানো প্রচুর সময় আর কষ্টের কাজ ছিল, কিন্তু তাদের কাছে তখন আর কোনো উপায় ছিল না।
বাঁচার অদম্য ইচ্ছায় তারা তিনজন নিজেদের পুরো শক্তি লাগিয়ে কোনো মতো রেইনকোটের তৈরি ওই টিউব নৌকাটি ফুলিয়ে ফেলে। এরপর নৌকাটি পানি ভাসিয়ে তারা তাতে চড়ে বসে। আর এভাবেই দুনিয়ার সবচেয়ে সুরক্ষিত জেল আলকাট্রাস এর দম্ভকে চিরতরে মাটিতে মিশিয়ে তারা অন্ধকার সমুদ্রের বুকে হারিয়ে যায়। পরদিন সকালে শুরু হয় আসল নাটক। একজন গার্ড নিয়ম অনুযায়ী সব কয়েদির সেল চেক করতে আসে। প্রথম দিকে সবকিছু একদম স্বাভাবিকই মনে হচ্ছিল, কিন্তু গার্ড যখন চার্লির সেলের কাছে যায় সে দেখে চার্লি ভূত দেখার মতো ফ্যাকাশে মুখে দাঁড়িয়ে আছে। চার্লি মনে মনে নিজেকেই গালমন্দ করছিল, ইস, কাল রাতে যদি একটু সাহস করে ওদের সাথে বেরিয়ে যেতাম তাহলে আজ আমিও মুক্ত হয়ে থাকতাম। গার্ড তখন চার্লিকে জিজ্ঞেস করে, তোর ওই বন্ধু এতবেলা পর্যন্ত ঘুমাচ্ছে কেন? এই বলে সে মরিসের সেলের দিকে এগিয়ে যায় এবং তাকে ডাকতে থাকে। ভেতর থেকে কোনো সাড়া না পেয়ে গার্ড রেগে যায়। সে সেলের দরজা খুলে ভেতরে ঢোকে এবং মরিসকে তোলার জন্য রাগে তার মাথার চুল ধরে জোরে টান দেয়। কিন্তু যেই না সে উপরের দিকে টান দিল আর সোজা তখন ফ্লোরে ধসে পড়ল একটা আস্ত মাথা। এটা দেখে ওই গার্ডের পায়ের তলা থেকে মাটি সরে যায়। সে বুঝতে পারে এটা মরিস নয়, বিছানায় শুধু একটা নকল মাথা পড়ে আছে। আর মরিস এতক্ষণে জেলের বাইরে স্বাধীন দুনিয়ায় হাওয়া খাচ্ছে। মুহূর্তের মধ্যেই এই খবর ছড়িয়ে পড়ে এবং পুরো আলকাট্রাস জেলে পাগলা ঘন্টি আর সাইরেন বেজে ওঠে। দুনিয়ার সবচেয়ে সুরক্ষিত জেল থেকে কয়েদি পালিয়েছে। ওয়ার্ডেন তো রাগে পাগল প্রায় হয়ে যায়। তখন তারা জেলের প্রতিটি কোণা এবং সুড়ঙ্গ তন্ন তন্ন করে খুঁজতে থাকে। জেলের ভেতরে তাদের না পেয়ে ওয়ার্ডেন বিশাল পুলিশ বাহিনী নিয়ে সমুদ্রে চিরুনি অভিযান চালায়। ওয়ার্ডেনের বিশ্বাসই হচ্ছিল না যে কেউ এই রাক্ষসে সমুদ্রে পার হতে পারবে। সে নিজে নিজে সান্ত্বনা দিচ্ছিল যে ওরা নিশ্চয়ই পানিতে ডুবে মরেছে। কিন্তু ওয়ার্ডেন মনে মনে এটাও জানত যে ওই তিনজন সাংঘাতিক ধুরন্ধর এবং শক্তিশালী। তারা হয়তো সত্যি সত্যি সমুদ্রে পার হয়ে এখন স্বাধীনতা নিঃশ্বাস নিচ্ছে। এদিকে হেডকোয়ার্টারের অফিসাররা ওয়ার্ডেনকে রীতিমতো তুলোধনা করতে শুরু করে দেয়। তারা প্রশ্ন তোলে, ওরা যখন পালাচ্ছিল তখন তো আপনি ঘুমাচ্ছিলেন নাকি? ওয়ার্ডেন যখন চরম টেনশনে ঘামছিল ঠিক তখনই সমুদ্রের তীরে একটা জিনিস পাওয়া যায়, আর তা হলো ডকের সেই প্রিয় ফুলটি। মরিস পালানোর আগে এই ফুলটি সেখানে রেখে গিয়ে ওয়ার্ডেনকে কড়া জবাব দিয়েছিল যে ডকের সাথে করা অন্যায়ের প্রতিশোধ সে নিয়েই ছেড়েছে। কিছুক্ষণ পর সার্চ টিমের প্রধান এসে ওয়ার্ডেনকে জানায় যে স্যার, সব জায়গায় খোঁজা হয়ে গেছে কিন্তু ওদের কোনো ডেড বডি পাওয়া যায়নি। এবার নিজের চাকরি আর সম্মান বাঁচাতে ওয়ার্ডেন নির্দেশ দেয় যে আমি যা বলছি তাই লেখো। রিপোর্টে লেখো যে ওরা তিনজন পালানোর চেষ্টা করেছিল কিন্তু পানিতে ডুবে মারা গেছে। তবে ওয়ার্ডেনের এই ভুয়া কথা কেউ বিশ্বাস করেনি। এই অবিশ্বাস্য ঘটনার পর ফ্র্যাঙ্ক মরিস পুরো দুনিয়ায় একজন বড় মাপের জিনিয়াস হিসেবে বিখ্যাত হয়ে যায়। আর এই ঘটনার ঠিক 1 বছর পর আলকাট্রাস জেলটিকে চিরতরে বন্ধ করে দেওয়া হয়, কারণ এখান থেকে আর কেউ পালাতে পারে না এই গ্যারান্টি দেওয়ার মতো মুখ আর কর্তৃপক্ষের ছিল না। আর এভাবেই সত্য ঘটনা অবলম্বনে তৈরি অসাধারণ এই গল্পটি শেষ হয়ে যায়। তবে একবার পুলিশ 3 জন কয়েদিকে বিনা অপরাধে ফাঁসিয়ে দেয় এবং তাদের উপর নির্মম নির্যাতন করতে থাকে। আসামিদের উপর পুলিশের এই নির্মম নির্যাতনের গল্পটি দেখতে চাইলে স্ক্রিনে থাকা আমাদের এই ভিডিওটি দেখুন। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি সাদি। ফিরছি কয়েকদিনের মধ্যেই নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।